মন কেমনের বৃষ্টি। লেখনীতে পুষ্পিতা প্রেমা। পর্ব সংখ্যা 9। মেয়েটি পুরো চৌধুরী বাড়িতে এলোমেলো হাঁটলো, গুনগুন করে গান গাইলো। তার বোধই হলো না এই বাড়িতে ডক্টর নেই। রাতের আধারে শাড়ির আঁচল মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। মিনু আর রায়না দেখে ভড়কে গেল। মেয়েটাকে এই 6-7 দিনে এতটা কিছু বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটি দিন হলেই ঠিক থাকে, রাত নামলে ভেবে বসে থাকে ডক্টর আছে। তার সাথে রাগ করে মনে হয় কোথাও লুকিয়ে আছে। মেয়েটি হাঁটতে হাঁটতে কান খাড়া করে রাখে। মনে হয় ডক্টর রেগে মেগে এই ডাক দিল মিষ্টি, কিন্তু না, কেউ ডাক দেয় না। মেয়েটির কান্না পায়। এবার গান করার বদলে সে গুনগুন করে কাঁদে। তার কপালে সুখ নামক জিনিসটা সহজে ধরা দেয় না, দিলেও খানিক সময়ের জন্য। অনেকটাক্ষণ হাঁটাহাঁটির পর সে রুমে ঢুকে পড়ল। ডক্টরের অ্যালবাম হাতে নিল। হাসিমুখী অ্যালবামটি ছবির ওপর হাত বুলিয়ে বলল, ডক্টর, আপনি আমাকে সত্যি সত্যি শাস্তি দিলেন। মিষ্টি আদৌ সহ্য করতে পারবে কিনা একবারও ভেবে দেখলেন না। এই আপনার ভালোবাসা ডক্টর। রাতের নৈশব্দ দ্বিগুণ আওয়াজ করে মেয়েটি ফুঁপিয়ে উঠল কান্নায়। সে চোখ মুখ মুছে নিয়ে শুয়ে পড়ল। মনে হয় রাগে কেউ তাকে তাকিয়ে আছে তার দিকে। মনে হয় কেউ রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। ঈশা ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বকুল ফুলের মালিটাকে হাতে নিল। মালাটা গন্ধ শুকলো, তারপর ডক্টরের অ্যালবামে রেখে দিল। বলল, এই বকুল ফুলের মালাটি আমার কাছে নয় ডক্টর, আপনার কাছে থাকুক। যদি কখনো আপনার মিষ্টি হয়ে সামনে দাঁড়াতে পারি, তাহলে সেই দিন এই শুকনো কুকরানো বকুল ফুলের মালা আমি খোপায় দেব। অভ্যাস অনুযায়ী মেয়েটা রাধে পায়েস, কেউ মুখে দেয় না। সবাই তোর কাছে অবাক। আজি চৌধুরীর ধমকানির হাত থেকে পড়ে যায় সেই পায়েসের বাটি। আফির কুদৃষ্টি আবার এসে পড়ে তার ওপর। আজি চৌধুরী চিন্তায় পড়ে যায়। মেয়েটি ভালো না চাইলেও খারাপ চাওয়ার প্রশ্ন আসে না। এর কিছু একটা বিহিত করতে হবে। সবার সামনে ঈশার হাত ধরে টানাটানি করে ঈশা লোকসম্মুখে চর বসিয়ে দেয় আফির গালে। ঘৃণা নিয়ে উচ্চারণ করে, আরেকবার চেষ্টা করলে হাত কেটে রাখবো। আফি রাগ যেন আকাশ ছুঁই। আজি চৌধুরী না থাকলে বোধহয় সেদিন আফি জানে মেরে ফেলতো ঈশাকে। বিশ্রী গালিগালাজ ও নানাভাবে ইশারায় হেনস্থা করার চেষ্টা করেছে আফি। আজিজ চৌধুরী না থাকায় ঈশা ভয়ে ভয়ে থাকে। এভাবে আর কতদিন? ডক্টর তাকে যে একবারে নিঃস্ব করে দিয়ে চলে গেল। তাকে ভালোবাসার কেউ নেই, আগলে রাখার কেউ নেই। একজন মানুষের অভাবে কি একটা বাড়ি জাহান্নামে পরিণত হতে পারে? ঈশা দিশেহারা হয়ে পড়ল। আফির কুদৃষ্টি যেন তার উপর পড়তেই সে বেশ ভালোভাবেই নিশ্চিত হলো এ বাড়িতে থাকলে যে কোনো সময় তার বিপদ ঘটতে পারে। কিন্তু তারপরও তার ইচ্ছে করে এই বাড়ি ছেড়ে চলে না যেতে। এই বাড়িতে লেগে আছে ডক্টরের হাসি মাখা মুখ, অভিমান, সবকিছু। এবারে প্রত্যেকটা আনাচে কানাচে ডক্টরের স্মৃতি জড়িয়ে আছে। ডক্টরের ঘামর্ত শৈলের গন্ধ লেগে আছে বিছানার চাদরে। ডক্টরের রেখে যাওয়া পাঞ্জাবির পাশে রেখে ঘুমিয়ে পড়ে সে। সে কি করে ছাড়বে এই বাড়ির মায়া? আদৌ কি সম্ভব? ডক্টর কবে ফিরবে? তার প্রশ্নের উত্তর মেলে না। তার মধ্যে আজি চৌধুরী এলেন তার রুমে। তাকে চেক ধরিয়ে দিয়ে বললে মামার বাসায় চলে যেতে, এখানে থাকলে আফি তার ক্ষতি করবে। কথাটা শুনতে তিক্ত হলেও চিন্তা করলো আজি চৌধুরীর কথার। অনেক কানাকাটির পর ঈশার হুঁশ ফেলল। সে এক ছুটে বকুল গাছের তলায় গেল, কতগুলো ফুলকুড়ি অ্যালবামের পাতায় চাপা দিল। তারপর চিঠি লিখে যাওয়া অ্যালবামগুলোর প্রত্যেকটা পাতায় পাতায় সযত্নে রাখলো। তারপর সব কাপড় চোপড় লেগেছে ঢুকিয়ে নিল, কিছু রাখলো না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে মনে হলো তাকে ডক্টর ডাক দিয়েছে। সাজঙ্কা ছুটতে ফিরলো। মিনু আর রায়না যেন লুকিয়ে কাঁদলো। তাকে একটিবার থেকে যেতে বলল না। ঈশা আজিজ চৌধুরীর মুখোমুখি হলো, জানতে চাইলো, আমি আবার কবে ফিরবো? আজিজ চৌধুরী জবাব দিলেন না, যেন বিরক্ত হয়ে চলে গেলেন। ড্রাইভারকে বললেন, ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে এসো। ঈশা দ্বিতীয়বার চৌধুরী বাড়ির দিকে ফিরে তাকালো। সে অদ্ভুত সুরে আবারও আওয়াজ করে কাঁদলো। কানে বাজলো এই মিষ্টি, এই আদি, এই ডক্টর ভালোবেসেছে তোমায়, তুমি বাসনি, একটুও বাসনি। ঈশা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে সত্যি ভালোবেসেছি ডক্টর, আপনি আমাকে ভুলে যাবেন না। আমি আপনার অপেক্ষায় থাকবো। আপনি আসবেন ডক্টর, আমার ওপর রাগ করে থাকবেন না। ডক্টর মিষ্টির ওপর রাগ করে থাকতে পারে না ডক্টর, আপনি সত্যি আসবেন। ড্রাইভারের হর্ন বাজানোর শব্দে ঈশার সম্বিত ফিরে পেল। সে গাড়িতে গিয়ে বসে পড়ে আর তাকায় না চৌধুরী বাড়ির দিকে। গাড়ি যখন ছেড়ে দেয়, আবার সে গাড়ির কাঁচ ভেদ করে গলা বের করে দেয়। মনে হচ্ছে রেগে গিয়ে গর্জন করে কেউ ডাকলো মিষ্টি। খান বাড়ির দিকে তাকালো ঈশা। গেট পেরিয়ে দরজার কলিং বেল চাপতে দরজা খুলে দিল মুনা, সম্পর্কে মামা বড় ছেলের বউ। মুনার মুখের হাসি ঈশাকে দেখে চাপটে ধরে
ঈশাকে ছাড়তে বলল। বড়দা কোথায়? মামা মামি। তার আওয়াজ শুনে দৌড়ে এলো তালহা বেগম। চোখ কপালে তুলে বলল, তুই এখানে লাগেজ নেই কেন? কোথায় থেকে এলি? ঈশা সোজাসুজি জবাব, যেখানে বিক্রি করে দিয়েছিলেন। তালহা বেগম ভরকে যায়। ঈশা ঘরে ঢুকে পড়ে, সোজা চলে যায় রুমে। রাত্রে যখন জাহির মিয়া আসে তখন ঈশাকে দেখে তার মাথা নিচু হয়ে যায়। বলে, আমাকে ক্ষমা করে দে ইস্যু, না হলে যে মরেও শান্তি পাবো না। ঈশা জাপটে ধরে মামাকে, কেঁদে বলে, আমাকে একটু থাকতে দেবে এখানে? জাহির মিয়ার সাথে সাথে কেঁদে দেয়। ধরে আসা গলা, এসব কি বলছিস? তুই থাকলে থাকবি, কি হয়েছে? কোনো সমস্যা? ঈশা কাউকে কিছু বলে না, শুধু কাঁদে। বলে, আমাকে একটু আশ্রয় দাও। আমার আর কিছু চাই না, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই মামা। জাহির মিয়ার চোখ ভেজে ওঠে। তালা বেগমের দিকে রেগে তাকায়। ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই মাথা উঁচু করে থাকবি এ বাড়িতে। কেউ কিছু বললে আমাকে বলবি, আমি বের করব তাকে। চৌধুরী বাড়ির পুত্রবধূ ঈশা মানিয়ে নেয় খান বাড়িতে। খাওয়া দাওয়া অনিয়মে নির্ঘুম রাত কাটার ফলে সে অসুস্থ হয়ে পড়ে দিনে দিনে। পার হয় 2 মাস। শাড়ি পরে বেরোলে তালহা বেগম কথা শোনায়, শাড়ি কেন পরতে হবে এইটুকুনি একটি মেয়ের। তখনই তার কানে বাজে উঠে ডক্টরের বলা কথাতে, শাড়িতে তোমায় খুব মিষ্টি লাগে মিষ্টি। ঈশা হাসে, বলে, ডক্টর যদি হুট করে চলে আসে, আমাকে যদি শাড়ি পরা অবস্থায় না দেখে খুব রাগ করবে। আমি শাড়ি পরবো। এক মন কেমনের সন্ধ্যা নামলো। তখন শীতল শুরু হয়েছে কেবল। শীতে ঠকঠক করে কাঁপছে ঈশা, শাড়িতে নিজেকে ঢাকার। তারপরেও সে বাইরের উঠোনে দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। গেটের দিকে কাউকে আসতে দেখলো না। আজ তার খুশির দিন, কারণটা অন্যরকম। তালা বেগম ধমক দিয়ে ঘরে ঢুকে গেল, কিন্তু উত্তেজনা কমলো না। একইভাবে সে রাতটা তার নির্ঘুম কাটলো। তারপরে দিনটাও যেভাবে কাটার কাটলো। এভাবে প্রায় সপ্তাহ পার হলো। চৌধুরী বাড়ি থেকে কোনো খোঁজ না আসায় চিন্তিত হয়ে পড়লো সে। তার চিন্তার অবসান ঘটলো পরের দিন। সাদা শার্ট প্যান্ট পরা পরিহিত এক লোক একটি পেপার হাতে চেক নিয়ে ধরিয়ে দিল তাকে। একে একে 3টা ধাক্কা খেলো ঈশা। 3টার মধ্যে একটি টাকার চেক, অন্যটি ডিভোর্স পেপার, অন্যটি খুব ব্যক্তিগত। কোনো ধাক্কা সামলাবে ঈশা। ঠিক সেই জায়গায় ধপ করে বসে পড়ল। খামটি খুলে সে হাতের মুঠো নিয়ে মুছড়ে ফেলল। ছি ছি বলতে বলতে সে জ্ঞান হারায়। তার জ্ঞান ফিরে হসপিটালের বেডে। আজিজ চৌধুরীকে দেখতে পায়। আজিজ চৌধুরী ঠোঁটের কোণায় হাসি। তৃষা ঘৃণা নিয়ে বলে, আমি মানি না ডিভোর্স পেপারে থাকা সাইন ওনার। আজিজ চৌধুরী হেসে বলে, বিশ্বাস না হলে কিছু করার নেই। সইটা আদি করেছে, হোক জ্ঞানে বা অজ্ঞানে। তাছাড়া ডিভোর্স পেপারে তুমি সই করলেও ও কি, না করলেও কি, তোমাদের বিয়ে শর্ত ছিল যেমনটি তুমি সব শুনেছ। জাহির মিয়ার কথা শুনে থমকে গেল যেন সে। বলে, ইস্যুরে, এই বিয়েটা কোনো মানে নেই, তুই সই করে দে। তোকে আমরা ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। ঈশা হা হা করে হেসে উঠল। বলে, ভালো ঘর তো দিয়েছিলে, সম্ভ্রান্ত পরিবারই দিয়েছিলে, আর চাই না, সবচেয়ে হয়ে গেছে আমার। রাগে ক্রোধে অভিমানে ঈশা সাইন করে দেয় ডিভোর্স পেপারে। আর সেই সাইন দেওয়া যেন না দেওয়ার সমানই। তার এখন এসব ভাবনার সময় নেই। একা বাঁচতে হবে তাকে, নতুন করে বাঁচা শিখতে হবে। ডক্টরের আশা ছাড়াই বাঁচতে শিখতে হবে। ডক্টরকে ভুলে মিষ্টিকে বাঁচতে হবে। রাস্তার পাশে ডক্টরের বিরাট টেডি বিয়ারের পাশে নিয়ে বসে থাকা বেঞ্চি। আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে যাচ্ছে মিষ্টি নামক স্মৃতির সব স্মৃতি। কি আজবে সেই টেডি বিয়ার নিয়ে কেন বসে আছে জানে না। কি সেই ছোট্ট বাচ্চা, মিষ্টি মিষ্টি ডাকাটি টিয়াটি কার? মিষ্টিটাই বা কে? বিছানা থেকে হেলে পড়ে তার মাথা, জড়িয়ে ধরে টেডি বিয়ারকে। কোনো এক চিন্তায় ডুব দিল ডক্টর। টেডি বিয়ার ছাড়া তার এত খালি খালি লাগে কেন? বুকটা খালি খালি লাগে। ঈশা নিজের ভাবনায় নিজেই হাসে। ডক্টর সেই সব ভাবনায় সময় নেই। কই সে সব উল্টাপাল্টা ভাবছে সে। তালহা বেগম তার হাতের চুড়ি, নেল পলিশ, নোজপিন খুলে নেয়, সব নিয়ে ফেলে। বড় ছেলে রিঙ্কুকে দিয়ে সালোয়ার কামিজ নিয়ে আসালো। ছুঁড়ে মারল ঈশার দিকে। ঈশা মেনে নিল তার সব শর্ত। নিজের জীবনটা এবার সেভাবেই চলুক, তাই তো তার হাতে নেই। সে আর কিছু পাওয়ার আশা করে না, কারো থেকে ফেরার আশা করে না। তার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়। সে শয্যাশায়ী হয়ে ওঠে। খাওয়া দাওয়া অরুচি কাঁধে। তালা বেগম তার সাথে খ্যাক খ্যাক শুরু করে। সাথে মোনা দোষটাও তার নিজের তৈরি করা, প্রকৃতির নীলা খেলা। অসুস্থ শরীরটা টলমল পায়ে ঈশা চলে যায় ছাদে। রেলিংবিহীন ছাদে
থেকে লাফ দিয়ে জীবনটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু না, তাকে বাঁচতে হবে, প্রতিনিয়ত ধুকে ধুকে মরতে হবে, আবার বেঁচে উঠতে হবে, নিজের জন্য না হলেও বাকিদের জন্য। সে ছুটে গিয়ে চৌধুরী বাড়িতে, বাড়ির দারোয়ানকে বলে দিল তারা কবে ফিরবে নিশ্চিত নয়, আদি ফিরবে কিনা। তখন আদি চলে যাওয়ার 5 মাস, সেসব মনে পড়তে ঈশার আবারও কান্না পায়। সপরিবারে ইন্ডিয়া চলে গেল, রায়নার সাথেও দেখা করা উঠল না। হাতে থাকা পাঞ্জাবিটা বুকে চেপে ধরল ঈশা, কান্না জলে পাঞ্জাবি ভিজে গেল। বহুদিন পর ঈশা মুখে ফুটে আওয়াজ করে ডাকলো, ডক্টর, আপনার দেখা কি আর হবে না? কবে ফিরবেন আপনি দেশে? কবে একটু দেখতে পাবো? কোনোদিন কি আর ফিরবেন না? ফেরার কোনো কারণ দেখলো না। মিষ্টি কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল ডক্টরকে? মিষ্টিকে আপনাকে ভুলতে পারছে না। আমার সাথে কেন এমন হলো ডক্টর? আমি আপনার সাথে ভালো থাকতে চেয়েছিলাম, আপনার পাশে থাকতে চেয়েছিলাম, আপনার সাথে সারা জীবন একসাথে পথ চলতে চেয়েছিলাম, ডক্টর আদি চৌধুরীর পার্মানেন্ট পেশেন্ট হতে চেয়েছিলাম, কিন্তু সেই আপনি আমায় রোগী বানিয়ে দিয়ে নিজে কিন্তু সুস্থ হওয়ার পায়তারা করছেন। আপনি জানেন ডক্টর, আমার কিছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, হাসতে ভালো লাগে না, আপনি ছাড়া কিচ্ছু ভালো লাগে না ডক্টর। এ আমার কি সর্বনাশ করে গেলেন ডক্টর? আমি কি করে বাকিগুলো দিন কাটাবো? নতুন করে সবকিছু শুরু করব। ডক্টর শব্দটা যেন তার মস্তিষ্ক একেবারে গেঁথে গেছে, আর ডক্টর নিজেই আবার রন্ধে রন্ধে মিশে গেছে। এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তালা বেগমের চেঁচামেচি শুনে ঈশার চোখ মুছল। এখানে এই অবস্থায় দেখলে খুব বকবে মামি। তার কথা অনুযায়ী নতুন করে বকুল ফুলের গাছ লাগিয়ে জাহির মিয়া। সামান্য গাছ তো তার ভাগ্নির আবদার। ঈশা তাকিয়ে দেখে বকুল গাছটির দিকে। গাছটি কখন বড় হবে, কখন ফুল দেবে, কখন তার সুবাস ছড়াবে। বর্তমান মেয়েটি বকুল ফুলকে কুড়িয়ে নিয়ে ওনারা চলে তালা বেগমের কাছে দৌড়ে দৌড়ে চলে আসে রুমে। ফুলগুলি সে নিজের বিছানার চাঁদের উপর রেখে দৌড়ে ঢুকে রান্নাঘরে। তালা রুক্ষ কণ্ঠে বলে, কাজ করিস না? জোর করবো না, কিন্তু এত বড় মেয়ে কি আমি নিজের হাতে খাইয়ে দিব? এত ন্যাকামির সময় কই বাপু? ঈশা অবাক হয়ে বলল, আমি খাই মামি। তালা তেলে বাগুনে জ্বলে উঠল। নিজে খেয়েছে কিনা জানে না, আবার আমাকে জিজ্ঞেস করছে। মোনা হেসে বলল, প্লেটে করে খাবার বেড়ে দিয়ে মা ওসর সব খোঁজ খবর রাখে, শুধু নিজের ছাড়া। ঈশা মাথা নামিয়ে হাসে। সবাই কই রাখলাম। মোনা কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর ঈশারা হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলে, যা খেয়ে নে। ঈশা প্লেট নিয়ে এগোয়, আবার পিছু ফিরে। রিপুদা কখন ফিরবে মামি? আমার আর তর্স হয়েছে না। তালা বেগম চ্যান কণ্ঠে বলল, তর্স হয়েছে না, ঢোলে নিয়ে নাচ শুরু কর। মাঝ রাস্তায় উনি তো ছেলেকে দেখে মোবাইলও কোথাও ফেলে দিয়েছে মনে হয়, ফোনও ধরে না। ঈশা ভাতগুলো পানি দিয়ে গিলে নিল। আজ তার সবচেয়ে খুশির দিন। খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ, কাঁধ অব্দি গোল হয়ে গেল। কাটা কাটা চুল, ধবধবে ফর্সা মেয়েটি। তার সব বকুল ফুলটি মাটিতে ছড়ানো ছিটানো, মেঝেতে পায়ের নিচে মোড়ানো। কে করলো এই কাজ? ঈশা কোমরে হাত নিয়ে দাঁড়ালো, বলল, মামাকে ডাকবো? তুমি ফুপির সব ফুল ফেলে দিয়েছো পরি। পরি রাগ করলো না, তাকালো তার দিকে। হাঁটতে গিয়ে ধপ করে পড়ে গেল। ঈশা আঁতকে উঠল, যেতেই পরীকে ধরল। পরি কেউ না, তার মামার বড় ছেলের মেয়ে। কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। ঈশা পিছু পিছু গেল। মুনা জড়িয়ে ধরে পরি কাঁদলো, অভিযোগ দিল, মাম্মা ফিপি ফিপি, কথা স্পষ্ট না, বাকিগুলো বলতে পারলো না। তারা তেড়ে গেলেন। পরীকে কোলে তুলে নিয়ে শান্ত করতে করতে বলল, ওই বজ্জাত, খুব মারবো আমি। দাদুমণি আর কেঁদো না। ঈশা লুকিয়ে হাসে, হাত বাড়িয়ে বলে, পরি ফিপির কাছে আসো, চকলেট দেব, আমরা দুজন মিলে চাচুকে আনতে যাবো, যাবে? তালা বেগমের কাঁধে মুখ চেপে ধরে চিৎকার করে কাঁদে। মুনা এসে বলে, তোর কি আর কোনো কাজ নেই রে রিশু? আমার মেয়েটাকে কাঁদানো ছাড়া আর কোনো কাজ পাস না? দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। ঈশা ছাদের এক কোণে দাঁড়িয়ে রইল, তারপর নীল কমলা রঙের ওড়না। সে বিভোর জগতে আছে, পরীক্ষা নিয়েও কোনো চিন্তিত নেই। গতবার অমনোযোগী হয়ে সেকেন্ড ডিভিশন পেয়েছে, এবার তাকে যেভাবে হোক ফার্স্ট ডিভিশন পেতে হবে। এই পড়ালেখা এখন তার একমাত্র অবলম্বন। এই অবলম্বনটাকে ধরে তাকে লড়তে হবে। সে বকুল ফুলগুলি একটি একটি করে গুনতে চাইল। গুনতে গুনতে চোখ আটকে গেল তার হালকা ছাই রঙা শার্ট পরা এক সুদর্শন যুবকের দিকে। দেখতে পেল মামা রিঙ্কুদা, তার মানে রিপুদা চলে এসেছে। রিপুদা তো
চেনাই যাচ্ছে না। সে আর কিছু ভাবলো না, টলমল পায়ে হেঁটে গেল নিচে। রিপুদা কথা বলতে দেয় না, ঝাপটে জড়িয়ে ধরে, খুশিতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, শেষমেশ কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে ভিজিয়ে বলে রিপুর শার্ট। রিপু কিছুক্ষণ মেরে বলে, এই মেয়ে এই মেয়েটা তার ইস্যু। তারপর দুষ্টুমি সুরে বলে, কি করছিস? সবাই দেখছে। বিদেশি সুন্দর ছেলে দেখে ঝাঁপিয়ে পড়েছিস? ছি। সাথে সাথে ঈশা ছেড়ে দিল, ডুকরে কেঁদে উঠলো, বলল, তুমি আসতে না আসতে আবার শুরু করে দিয়েছো। রিপু হো হো করে হাসলো, হাসতে হাসতে সে নিজেকে থামিয়ে যায়, বলে, তুইও তো কত বড় হয়ে গিয়েছিস ইস্যু। আমি যখন চাচ্ছিলাম তখন তো পিচ্ছি ছিলি, যদিও তুই কোনো কালেই পিচ্ছি ছিলি না। ঈশা হাত ধরে টেনে টেনে যেতে যেতে বলে, মামি ফু ফুলে ফেঁপে আছে, তুমি মামির সাথে আগে কথা বলো নাও, তারপরে বাকি কথা। রিপু হাসলো, বলল, তুই তো আরো বড় হয়ে গেছিস। ঈশার খুশির কারণে আর কথা বলতে পারলো না। রিপু একে একে সবার সাথে কথা বললো, বহুদিন পর সবার সাথে দেখা, ভালো মন্দ কুশলাদি বিনিময় হলো। বহুদিন পর যে বালিশে শুয়ে পড়ে মাথার যন্ত্রণা শুরু হয়েছিল, সে এই বালিশে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভয়ে সে টেবিলে রাখা খাবার দেখতে পায়, মনে হয় আসার সময় সাথে সাথে শুরু করে দিল রিপুদা। খেয়ে নিয়ে সে যখনই ঘুমাতে চায় তখনই চোখে পড়ে ওই টেডি বিয়ার আর শাড়ি। কি আশ্চর্য, তার কারণে অকারণে হাসি পাচ্ছে। আলতোভাবে সে টেডি বিয়ার আর শাড়িটা হাতে নিল, ধীর পায়ে হেঁটে ঝলমল করা ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। আজ যেন তার মনে বকুল ফুল ফুটতে শুরু করেছে, সুগন্ধ ছড়াচ্ছে। সে আকাশের দিকে তাকালো, সাথে সাথে দু চোখ কোণ ঘেঁষে গেল, জল গড়িয়ে পড়ল চিবুক অব্দি। আজ অনেকদিন পর, অনেক মাস পর ডক্টর নামক মানুষের কথা মনে পড়লো তার, যদিও শয়ন স্বপ্নে তাকেই ভাবে। তারপরও বহুদিন পর হালকা আওয়াজ নিয়ে ডাকলো, ডক্টর। মনে আছে মিষ্টিকে? আজব হলেও আজ তার ডক্টর শব্দটা শোনা যাচ্ছে চারপাশে। ঈশা মনে করার চেষ্টাও করলো ডক্টরের চেহারা, তার চাহনি, ডক্টরের হাসি, ডক্টরের স্পর্শ পারলো তার মনে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলো। সে পরক্ষণে ব্যঙ্গ করে বলল, আমি আপনাকে আর চাই না ডক্টর। বলা শেষ হতে না হতে অবাক হাসলো, হাসি ডিঙিয়ে কান্না চলে আসলো। শাড়ির ভাঁজ খুলে সে মাথায় দিল, টেডি বিয়ার বুকে চেপে ধরলো, মিনমিন করে বলল, এই দুটোই আমার জীবনে থেকে আপনি হারিয়ে ফেলেছেন ডক্টর। আমাকে ভালোবাসার জরিমানা দিয়েছেন, আর কিছু নেই। রাতের আলো আঁধারি ছাদের এক কোণে রেলিংয়ে হেলান দিয়ে ছেলেটি সে নির্ঘুম রাত কাটানোর জন্য ছাদে এসেছে। মেয়েটিকে দেখে তার চোখ স্তব্ধ হয়ে গেল, তার চোখ আটকে গেল, সে ডুকরে গেল ঘামর্ত মায়া মুখশ্রীর মেয়েটির মুখপানে। এই মেয়েটি আর কত মারবে তাকে, আর কত নিঃস্ব করবে? এবার কি একটু স্বস্তি মিলবে না? এবার কি সে জানতে পারবে না তার মনের কথা? এভাবে আর কতদিন, কতকাল? দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে ঈশা, হাঁটুতে দুহাত দিয়ে সে জোরালো শ্বাস নিল। সূর্য মামা আর দ্রুতি ছাড়াচ্ছে ধীরে ধীরে, মানুষের সঙ্গমাগম বাড়ছে রাস্তাঘাটে। তা ডিঙিয়ে যাওয়া ছেলেটি কিছু দূর গিয়ে ফিরে তাকালো, হাঁপাতে হাঁপাতে ডাক দিল, কি হলো ইস্যু? আর দৌড়াতে পারছি না। ঈশার মেরুদণ্ড হঠাৎ চিনচিন ব্যথা অনুভব হলো। সে বসে পড়লো ঘাসের ওপর, বলল, রিপুদা, আমি আর কখনো তোমার সাথে মর্নিং ওয়াকে বের হব না। রিপ হাসলো, এগিয়ে এসে ঈশার হাঁটুতে গেড়ে বসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর আসিস না, এখন উঠে পড়। মা যদি দেখে এই অবস্থায় সর্বনাশ হয়ে যাবে। ঈশা উঠতে পারল না, ব্যথায় ক্রমশ বাড়ছে। সে চোখ মুখ বন্ধ করে বলল, কিছুক্ষণ বসি, তারপর যাব। রিপ বসে পড়ল ঈশার পাশে। ঈশার যন্ত্রণামুগ্ধ মুখটা দেখতেই বুক ধক করে উঠল, কণ্ঠে একরাশ উৎকণ্ঠা মিশিয়ে জানতে চায়, এখন ঠিক লাগছে? ঈশা উঠতে পারছে না, মেরুদণ্ড যেন চিনচিন ব্যথা করছে। বলে, রিপুদা, আমি তো পারছি না। রিপু বলল, ঈশা তুই ঠিক আছিস? কি হয়েছে? ঈশা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, তেমন কিছু না, পিঠে একটু ব্যথা করে উঠল। অনেকদিন পর দৌড়াচ্ছি, তাই হয়তো। ঈশা চোখ মেলে তাকালো রিপের দিকে, হেসে সে বলল, চিন্তা করো না, তেমন কিছু হয়নি। রিপ মুখ অন্যদিকে করে ফেললো, কে জানে, তুই তো আজকাল কোনো কিছু শেয়ার করিস না আমার সাথে। ঈশা রিপের মুখের দিকে তাকালো, বুড়ো কুচকে তাকায় সে। ওনার আঁচল দিয়ে রিপের মুখ মুছে দিতে দিতে বলে, কিভাবে ঘেমে গিয়েছো তুমি রিপুদা? ওদিকে ফিরো না একটুখানি। অভিমানী মুগ্ধ হওয়া মনটা আরও একবার প্রশান্তিতে ছেয়ে গেল। রিপ তাকাতে থাকলো মেয়েটির মুখে। আজকাল সে প্রচণ্ড খাপছাড়া হয়ে যাচ্ছে।
তার এভাবে তাকিয়ে থাকা দেখে ইস্যু কিছু বুঝে যাচ্ছে। তাই তো, বুঝলে তো ভালো। কিন্তু এই মুহূর্তে রিপের মনে হচ্ছে না মেয়েটি কিছু বুঝতে পারছে কিংবা পারবে। তার জন্য ছেলেটির এত চিন্তা, এত উৎকণ্ঠা, এসব কিছুই ছেলেটার আড়ালে যে ভালোবাসা লুকিয়ে আছে মেয়েটি তা কখনো বুঝবে, কখনো কি বুঝবে না। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তালহা বেগম অবাক চোখে তাকালো রিপ এবং ঈশার দিকে। কিছু না বলে ঈশাকে টেনে ভেতর নিয়ে গেল। রিপ বলল, মা, ওর কোনো দোষ নেই, আমি ওকে নিয়ে গেছি। তালহা ধমক দিলেন, বললেন, তুই চুপ থাক। ঈশা রুমে গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। তালহা চেঁচিয়ে ওঠে, আর যদি ব্যথায় কান্নাকাটি করিস তাহলে খবর আছে তোর। আমি কি তোর কামলা নাকি? ঈশা চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ব্যথা ক্রমশ বাড়তে লাগলো। অনেকক্ষণ পর আর সইতে না পেরে ডুকরে কেঁদে উঠল। আবার চেপে রেখল। আজ সামান্য শুনে যায় তালহার কানে। চোখ পাকিয়ে দেখে বলে, এই তুই কাঁদছিস? ঈশা ধরা আসা গলায় বলে, মামি দয়া করে চিল্লিও না, আমি কিছুক্ষণ শুয়ে থাকি, ভালো হয়ে যাব। মনে আসতে ঈশাকে এভাবে পড়ে থাকতে দেখে বলে, তোর কি ব্যথা উঠেছে ঈশা? মাথা ঘুরায়, গরম পানি দেব? ঈশা হাত নাড়ায়, মাথা ঘুরিয়ে দেয়। কেউ বুঝলো না তার কষ্ট হচ্ছে, তারপরও তার প্রশ্ন করেই যাচ্ছে। এভাবে দৌড়ানো উচিত হয়নি তার, একদমই ব্যথা করবে জানলে সে দৌড়াতোই না। সন্ধ্যা নামলো। ঈশা কয়েকবার দেখলো রিপ, হাজারটা প্রশ্ন জুড়লো। বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে বললো, কিন্তু ঈশা নাছোড়বান্দা, সে কোনো ডক্টরের কাছে যাবে না। ব্যথাটা সবসময় করে না, মাঝে মধ্যে করে, খুব সামান্য ব্যথা। অন্যদের কাছে এই ব্যথা সামান্য, সে সহ্য করতে পারছে না। গুটিসুটি পায়ে হেঁটে হোঁচট খেয়ে পড়ে আসলো ঈশার কাছে। ঈশা তখন ভাঙা সোফাতে মাথা হেলিয়ে দিয়ে বসা। পরীর কপালে কাছে আঙ্গুল দিয়ে চুলকায়। চোখ পিটপিট করে মাথা হেলিয়ে দিয়ে তাকায় ঈশার দিকে। ঈশা শুধু চোখ মেলে তাকায় পরীর দিকে। যখন দেখে ঈশা কোনো কথা বলছে না, তখন ঈশা গায়ের ওপর থেকে উঠে পড়ে। ঈশা বলল, কি করছো পরী? পরী চুপ রইল। ঈশার গায়ের ওপর উঠে মুখের সাথে মুখ লাগিয়ে রাখলো। তারপর গাল ঈশার গালের সাথে লাগিয়ে আমতা আমতা করে ছন্দ তুলে শব্দ। ঈশার গালে লালা লেপটে গেল। ঈশা চোখ বন্ধ করে রইল। সে টের পেল তার চোখের কোণা ভিজে উঠেছে। পরী বলল, পিপি ব্যথা পাচ্ছ? পরী নেমে পড়ো। পরী কথা শুনল না। ঈশা ধমক খেয়ে ঈশার ঘাড়ে মুখ গুজে রাখলো। ঈশা উঠতে চেয়ে উঠতে পারল না, শক্ত করে পেঁচিয়ে রাখলো তাকে। তারপর কাঁদতে লাগলো। ঈশা স্তম্ভিত ফিরে বুঝতেই পারলো কাজটি তার ঠিক হয়নি। পরী এখনো ছোট্ট বাচ্চা, সে ডাকলো। পরী পিপির কথা শোনে, তার আর কেঁদো না, পিপি চকলেট দিবে, চিপস দিবে। পরী মাথা তুললো। ডাগর ডাগর চোখে গোলাপের চোখ দুটো লাল হয়ে উঠেছে। ঈশা ভরকে গেল। এই মেয়েটার রাগগুলো এমন কেন? নীরবে রাগ দেখায়, কার সাথে যেন কি মেলে। পরী ঈশার গালে গাল লাগিয়ে শব্দ করে, পাপি পাপি। ঈশা বুঝতে পারে পরী কি চায়। পুরো মুখে আদর করে দিয়ে বলল, পাপি দিয়েছি, এবার ভালো মেয়ের মতো আমার কাছে যাও। পরী নামলো না। ঈশার বুকে মাথা রেখলো চেপে। মাথা নেড়ে বুঝিয়ে দিল সে কোথাও যাবে না, ঈশার কাছে থাকবে। ঈশা যেতে বলল না। কিছুক্ষণ পর পরই ঘুমিয়ে যাওয়ার পর নির্দেশনা হিসেবে নিঃশব্দে আওয়াজ শুনতে পেল। ঈশা হাসলো, মাথায় হাত বুলিয়ে দিল। দুজনে এভাবে ঘুমিয়ে পড়ে। লাল, নীল, হলুদ, নানা রঙের কালারিং লাইটিং। পুরো চৌধুরী বাড়ি আজ সমাগম। কালো সাদা মিশিয়ে ড্রেস পরিহিত হয়েছে ছেলেদের সাথে ছোট ছোট ট্রেতে করে সার্ভ করছে নানান ধরনের পানীয়। এক একজনের রুচি এক এক রকমের। রান্নাঘরে আছে ব্যস্ত রায়না, ছেলের জন্য নিজ হাতে পায়েস রাঁধছে। ছেলের বয়স 5 বছর পূর্ণ হলো। এই 3টি বছর বয়সে অনেক কিছু পাল্টে গেছে। পাল্টে গেছে চৌধুরী বাড়ির নিজের স্বভাব, অভ্যাস, রুচি। দূর হয়েছে একাকিত্ব ছেলেকে পেয়ে। ছেলে রেহান তার নিজের ছেলে নয়, এই ছেলেটাই 2 বছর থাকাকালীন সে দত্তক নিয়েছে। রেহান এখন চৌধুরী বাড়ির সকলের চোখের মণি। তার জন্মদিন উপলক্ষে নানা কারণে লোকসমাগম হয়েছে। অথচ বাবা নামক মানুষটি সে কখনো কোথাও দেখেনি। বড্ড মন খারাপ হয় তার। নেশাখোর নারীকাসক্তি আফি। খেয়াল নেই আজ তার ছেলের জন্মদিন। সে তার আর ছোট ভাইয়ের বন্ধুর সাথে মস্তিতে নিমজ্জিত। মাতাল হয়ে ঢুকলেন। রায়না আজ আফির কাজকর্ম দেখলেন। কষ্ট লাগে না? তার তো একটাই ফুটফুটে ছেলে, আর কি লাগে? আফির একটু দয়া সহমর্মিতা যে এখনো চায় না। তার পৃথিবী জুড়ে এখন শুধু মুখরিত রেহান নামটি। আলিয়া রাজি চৌধুরী নাতির হাত ধরে বড় বড় গিফটের বক্স তুলে দিল। রেহান খুশি হলো। একে একে অনেকগুলো গিফট জমা হলো, কিন্তু সেই গিফটগুলো দিকে ফিরে তাকালো না রেহান। বাবা আর চাচার দিকে গিফট নিবে বলে। কোথায় তারা? জন্মদিনের শুভেচ্ছা চারপাশ মুখরিত। কেক কাটা হলো, নাচ গান হলো।
সবাই যখন উচ্ছ্বাসে ব্যস্ত, চুপিচাপি চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে একটি ছেলে। গিফট বক্স মুখের সামনে এনে রাখে শুভেচ্ছা রেহানকে। রেহান চমকে তাকায়, সাথে অনেকেই। কোন একটা টিয়া পাখি ডাক ভেসে আসে, হ্যাপি বার্থডে প্রিন্স, হ্যাপি বার্থডে। মিনির ডাক শুনে সবাই হাসে। রেহান দৌড়ে যায়, জাপটে ধরার চেষ্টা করে ছেলেটাকে। অভিমানী কণ্ঠে বলে, চাচ্চু আমার গিফট, দেরি কেন? ছেলেটা গিফট ধরিয়ে দেয় রেহানের মতোই। রেহান চাচ্চুকে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ চাচ্চু। ছেলেটি হাসে নিঃশব্দে, বলে, আই লাভ ইউ টু মাই প্রিন্স। মিনি ডানা চাপটায়, ডাকে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ছেলেটি এদিক ওদিক তাকায়। রেহান বলে, ম্যাডাম কোথায়? রেহান জিজ্ঞেস করে, আইমি আন্টি। ছেলেটির মাথা নাড়িয়ে বলে, ইয়া। রেহান জবাব দেয়, ছাদে যেতে বলেছিলাম। ছাদে আছে হয়তো, রেগে আছে। রেহান দুষ্টুমি বুঝতে পারে ছেলেটির। মাথায় চাপড় দিয়ে বলে, ম্যাডাম আজকাল কথায় কথায় রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হবে। বাই মাই প্রিন্স। রেহান হেসে দেয়, গলা স্বর খানিকটা উঁচু করে নেয়। চাচু, আইমি আন্টি আমার বৌমা করে কখন আনবে? ছেলেটি যেতে হাত নেড়ে বলে, ভেরি সুন। রেহান বেজায় খুশি, দৌড়ে মায়ের কাছে যায়। রায়না জড়িয়ে ধরে, আম্মা, আইমি এবার আমার বউ হবেই। রায়নার কথায় ছলে জিজ্ঞেস করে, কে বলেছে? রেহান গিফট বক্স রাখতে রাখতে জবাব দেয়, চাচু এক্ষুনি। সাথে সাথে রায়নার হাত থেকে খসে পড়ে চামচটা। রেহান ভরকে যায়, বলে, কি হয়েছে আম্মা, এনি প্রবলেম? রায়না চট করে কথা ঘুরিয়ে ফেলে, চামচ ঘুরিয়ে নিয়ে বলে, নো প্রবলেম রেহান, এটা তো খুশির খবর, কখন হবে বলেছে? রেহান ভেবে বলে, না তো, তা তো বলেনি, আমি জানি না, চাচুর কাছ থেকে জেনে নেব। ওকে। ছাদে ও কারো হয়েছে লাইটিং এর ব্যবস্থা। ছাদে মৃদু মৃদু বাতাস মেয়েটির মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। দূরে সুপারি গাছগুলো মৃদু মন্দ দুলছে। দূর থেকে ভেসে আসছে কাঁঠাল চাপার গন্ধ। রেলিং এর দুহাতে রেখে বিষগ্ন মুখে মেয়েটির উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। ছেলেটা টোট কামড়ে কিছু একটা ভেবে নেয়, মেয়েটির পেছনের দিকে দাঁড়ায়। মেয়েটি ঘিরে রেলিংয়ে হাত রাখে। মেয়েটির কানের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করে, মন খারাপ? এত গভীর গরম নিঃশ্বাস মেয়েটির কানে পড়তে মেয়েটি কেঁপে ওঠে, জবাব দিতে পারে না ছেলেটির প্রশ্নের উত্তরে। সে ঘুরে তাকায়। মেয়েটি বা সাথে সাথে সামনে ফিরে মুখোমুখি হয় ছেলেটির শাড়ির কলার ধরে তার দিকে টেনে আনে, বলে, চলে যাওয়ার কথা বললে একদম মেরে ফেলবো। ছেলেটি নিঃশব্দে হাসে, বলে, আদি চৌধুরীর কপালটাই খারাপ, শেষমেশ এমন রাগি বউ জুটবে। কান্না পাচ্ছে ভয়ে। মেয়েটি ছেলেটির চেহারার প্রতিক্রিয়া দেখে ভুরু কুঁচকে তাকায়। হাসি আসলো, হাসে না, বলে, একদম ইয়ার্কি মারবে না আমার সাথে, আমি এখন মোডে নেই। ছেলেটি হাসে আবার গম্ভীর হয়ে যায়। ছেলেটি নির্বাক ভঙ্গিতেই চেয়ে থাকে। এক ঠান্ডা বাতাস মৃদু মন্টে নড়িয়ে ছেলেটির চুল। ছেলেটি হাসলো, মেয়েটি চোখ রাঙিয়ে তাকালো, বলে, অযথা হাসবে না, আমার রাগ হয়। ছেলেটি আবারও হাসলো, বলে, তোমার রাগ দেখলে আমার ভালো লাগে। মেয়েটি শার্টের কলার আরো জোরে টেনে ধরে বলল, এগুলো তো খুব সামান্য রাগ, এখনো তো রাগটা দেখোনি তুমি। মেয়েটি চোখ তুলে তাকালো পুনরায় ছেলেটির দিকে। গালে দাগ কিসের? কোথায় আঘাত পেয়েছ? আদি গালের পাশে হাত দেয়, বলে, ডোন্ট নয়েজ, ড্রপ দিস ম্যাটার। মেয়েটি চিন্তিত হলো, আর ছেলেটি দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। গভীর রাতে বাইরে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শোনা যাচ্ছে, সাথে ঝিঝি পোকার আওয়াজ। রাতে নিস্তব্ধতা কাটিয়ে সেই শব্দ তীব্রতার আঘাত হানছে ঈশার কানে। আচমকা তার ঘুম ভেঙে যায়। সে কান চেপে ধরে, অদ্ভুত আওয়াজ ওঠে। বিছানা হাতড়ে কাউকে খোঁজে, কিন্তু আশ্চর্য, সে নিজেই বুঝে উঠতে পারছে না সে কাকে খুঁজছে। চট করে বিছানা থেকে নেমে মাথার চুলগুলো ঠিক করে নেয়। দূরে উল্টো পাল্টে থাকা টেডি বিয়ারের দিকে চোখ যায় তার। কাঁপা কাঁপা হাতে সেটি তুলে নেয়। ধুলোবাড়ি ছেড়ে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? শোন, আমি একা কষ্ট দেইনি, তোর ডাক্তারেরও দোষ আছে জানিস। ডক্টর আমার কাছে ফিরে আসলে কি এত কিছু হতো? আমার সব কিছু আমার কাছেই থাকতো, কোনো কিছু আর হারাতো না। ডক্টর চলে গেছে আর ফিরল না, আমার শেষ সম্বলটুকু হারিয়ে ফেললাম। সব দোষ ডাক্তারে। সাথে সাথে ছেলেটি আমার কাছে আর আসলো না বলেই মন খারাপ হলো ঈশার। সে নিজের মনে কথা বলতে লাগলো টেডি বিয়ারের সাথে।